আমাদের মেন হিরোইনকে দেখি, যে অত্যন্ত কিউট, যে স্কুটিতে করে তার জবে যাচ্ছে, যার নাম হচ্ছেন সু। তার পিছন পিছন যাচ্ছে তার হাজবেন্ড মিস্টার ইয়াং। এখানে ওই হিরোইনের যে হাজবেন্ড আছে অর্থাৎ মিস্টার ইয়াং, সে বড় সড়ো কোম্পানির সিও। সে তার ওয়াইফকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু সু তার হাজবেন্ডের জন্য সে কোনো রকমের প্রায়োরিটি নিতে চায় না। সে নিজের যোগ্যতায় সমস্ত কিছু করতে চায়। তার হাজবেন্ডকে বলে, তুমি যদি পিছন পিছন এইরকমভাবে চলো, তাহলে আমি যেখানে কাজ করি সেখানে সবার সামনে ধরা পড়ে যাব যে আমি প্রেসিডেন্টের ওয়াইফ, আর সেখানে কাজ করতে আমার অসুবিধা হবে। এখানে তার ওয়াইফকে সে অত্যন্ত ভালোবাসে। মিস্টার ইয়াং সে বলে যে তুমি চিন্তা করো না, আমি কাউকে এটা জানতে দেব না। আমার যে অফিসে কাজ করতে যাবে সেই অফিসের যে ম্যানেজার ছিল সে জানতে পারে যে তাদের অফিসে প্রেসিডেন্ট ইয়াংয়ের ওয়াইফ কাজ করতে আসছে। এটা জেনে তারা অবাক হয়ে যে এখানে তার দুটো এমপ্লয় তার সামনে ছিল, যাদের মধ্যে একজনের নাম চিচি আর অন্য জনের নাম হচ্ছে মিনমিন। তারাও এটা জেনে অবাক হয় যে বড়সড় কোম্পানি সিও তাদের এখানে কাজ করতে আসছে। এদিকে আমাদের সুকে দেখে সে অফিসে কাজ করার জন্য আসে। যেখানে তার স্কুটিটা পার্ক করে ঠিক তার সাথেই দেখা হয়ে যায় তার একজন পুরনো ফ্রেন্ডের, নাম হচ্ছেন মিন। সে তার ফ্রেন্ডকে হ্যালো করে, কিন্তু মিন কিন্তু তাকে চিনতেই পারে না। এখানে মিন তার পোশাক আশাক এবং তার স্কুটি দেখে তাকে ছোট করতে থাকে। তার কথাবার্তার অ্যাটিটিউড আমাদের সুয়ের একদম পছন্দ হয় না। তারা তিনজন ম্যানেজার সহ যে এমপ্লয়িগুলো ছিল তাদের কথাবার্তা দেখে ভাবতে থাকে, এদের মধ্যে কে প্রেসিডেন্ট ইয়াংয়ের ওয়াইফ বলতে পারো? তারা বলতে থাকে, অবশ্যই রেড কালারের ড্রেস পরা মেয়েটা, কারণ সে অত্যন্ত এডুকেটেড মনে হচ্ছে এবং সেই সঙ্গে তার স্টাইল আর যে গাড়িতে সে এসেছে। যখন মিন সেখানে যেতে থাকে সেই ম্যানেজারটা তাকে ওয়ার্মলি ওয়েলকাম করতে থাকে আর বলতে থাকে সৌভাগ্য যে মিসেস ইয়াং আমাদের সঙ্গে কাজ করতে এসেছে। এখানে মিন তো তাদেরকে আসল সত্যটা বলে না, সে প্রেসিডেন্ট এর ওয়াইফের মতনই তাদের সাথে কথাবার্তা বলে। সু তাদের দিকে তাকায়, কিন্তু সে আসল আইডেন্টিটিটা রিভিল করে না। অফিসে যখন সবাই মিলে কাজ করতে থাকে, এখানে মিন তো আমাদের হিরোইন সুকে নানাভাবে বুলি করতে চায়, ছোট দেখাতে চায়। সে বলে যে তার গলাটা শুকিয়ে গেছে। তখন একজন এমপ্লয়ি তাকে অর্ডার দেয় যে মিসেস ইয়াংয়ের জন্য জল নিয়ে এসো। যখন জল নিয়ে আসা হয় সে বলে যে আমি জল খাবো না, কফি খাবো। তখন আবার সুক তার জন্য কফি নিয়ে আসে। তখন ইচ্ছে করে নিজে কফিটা ফেলে দেয় এবং বলতে থাকে যে তুমি জানো আমার গায়ে এবং এই ব্যাগটায় তুমি কফিটা ফেলেছ। এই ব্যাগটা কতটা এক্সপেন্সিভ, এটা একটা ব্র্যান্ডেড ব্যাগ। এখানে সু সেই ব্যাগটা ওঠায় এবং বলে যে তুমি এটা ব্র্যান্ডেড ব্যাগ বলছো, কিন্তু ব্র্যান্ডেড লোগো কোথায়? তখন ধরা পড়ে যাওয়ার ভয়ে মিন বলে যে তুমি কি ভাবছো আমি প্রেসিডেন্টের ওয়াইফ আর আমি নকল ব্যাগ ইউজ করব? তাদের কথাবার্তা চিৎকার এর মাঝে সেখানকার ম্যানেজার এসে হাজির হয়, বলে যে এত চিৎকার কেন? তখন মিন বলতে থাকে যে আমি প্রেসিডেন্টের ওয়াইফ, আমি নকল ব্যাগ ইউজ করব আর ইস্যু আমাকে রুডলি ব্যবহার করছে। সমস্ত এমপ্লয়িগুলো অবভিয়াসলি সেই মিনের দিকেই যাবে, কারণ সেহেতু প্রেসিডেন্টের ওয়াইফ। পাল্টা জবাব দেওয়ার জন্য বলে, যদি তুমি প্রেসিডেন্টের ওয়াইফ হও তাহলে আমাদেরকে প্রেসিডেন্টের সঙ্গে ইন্ট্রোডাক্ট কেন করাচ্ছ না? মিন পড়ে যায় বিপদে। সে বলে যে কি যে সে মানুষ নাকি, সে কাজে অত্যন্ত বিজি থাকে। তোমরা যদি চাও আমি তার সাথে দেখা না করিয়ে আমি আমার যে বাড়িটায় থাকি সেই বাড়িটা আমি দেখাতে পারি, যেটা অত্যন্ত এক্সপেন্সিভ আর আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে। এখানে সু তো ভালোভাবেই জানে যে বাড়িটার কথা বলছে সেটা মিস্টার ইয়াং তাকে গিফট করেছে। এখানে তাদের একটা ডেট দেয়, সেই ডেটে তারা সেই বাড়িটা ঘুরতে যাবে। তাদের কথা মতো তারা সেই বাড়িটা ঘুরতে যায়। সেই ম্যানেজারটা সহ দুটো এমপ্লয় যায়, সমস্ত কিছু দেখাতে থাকে আর বলতে থাকে এই সমস্ত কিছু তার হাজবেন্ড গিফট করেছে, কারণ সে তাকে খুব ভালোবাসে। সেই সঙ্গে বলে যে সে হর্স রাইডিং করতে পারে, আর তার জন্য হাজবেন্ড অর্থাৎ প্রেসিডেন্ট ইয়াং তাকে একটা হর্স দিয়েছিল, যেটা তার খুব ফেভারেট। এটা দেখে শুধু ভাবতে থাকে এই মেয়েটা তো আমার কথা বলছে, আমার হর্সের কথা, আর সেই এমপ্লয়িগুলো তো তার খুব নাম করতে থাকে। এখানে মিন তো ফোন করে তার যে প্রিয় হর্সটা আছে সেই হর্সটাকে নিয়ে আসতে বলে। এখানে সেই লেডিটা হর্সটা নিয়ে আসে। আসলে এই যে মিন ছিল এই লেডিটার সঙ্গে কিছু কানেকশন ছিল, সম্ভবত সে তার মাদার হবে, আর সে তার মাও তাকে ম্যাডাম ম্যাডাম বলে ডাকতে থাকে আর হর্সটাকে সে টাচ করতে থাকে। যেহেতু হর্স আমাদের হর্সটা
শুয়ের কাছে যেতে থাকে আর শু তাকে টাচ করলে সে মিন বলতে থাকে, সাহস কি করে হয় তোমার ডার্টি হ্যান্ডে আমার হর্সকে টাচ করা। তার এই রকম বলি ব্যবহারে এখানে শু তো একটু রেগে যায়, তো মনে মনে বলতে থাকে যে আমার হর্স আর আমার হ্যান্ডে সে নোংরা হয়ে যাবে। তখন সেই হর্স নিয়ে আসা লেডিটা সে মেয়েটাকে বলে যে আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, অ্যান্সারটা সত্যি সত্যি দেবেন। জিজ্ঞেস করে যে এই যে মিস মিন আছে ইনি কি প্রেসিডেন্ট ইয়াং এর ওয়াইফ? তো সেই লেডিটা হ্যাঁ বলেন। তো সে আবার জিজ্ঞেস করে যে আপনি কি সত্যি বলছেন যে মিন ইয়াং এর ওয়াইফ? সেই লেডিটা আবার মিথ্যে কথা বলে। এখানে আমরা দেখতে পাই ইয়াং এর যে সেক্রেটারি ছিল সে আসে এবং বলে যে আমাদের মিসকে কে জ্বালাতন করছে বলে যে সেখানকার যে এমপ্লয়িটা ছিল তাকে চড় বসিয়ে দেয়, বলে যে তোমার সাহস কি করে এই হর্সটাকে বের করা। এখানে শো তাকে ইশারায় বলতে থাকে যে যেরকম অভিনয় চলছে চলতে দাও, আমার আইডেন্টিটা সবার সামনে রিভিল করো না। তার এই রকম ইশারায় সে তো বুঝতে পেরে যায় যে মিস কিছু একটা বলতে চাইছে, তাই যেরকম বলে সেই রকম অভিনয় শুরু করে দেয় যে হ্যাঁ হ্যাঁ আমারই কোথাও ভুল হয়েছে, যে প্রেসিডেন্ট ইয়াং এর ওয়াইফকে আমি অনেক দিন দেখিনি। হ্যাঁ মিস মিনি হচ্ছেন প্রেসিডেন্ট ইয়াং এর ওয়াইফ, আমার কোথাও ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেবেন বলে ক্ষমা চেয়ে চলে যায়। কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে মিন একটু ভয় পেয়ে গেছিল, সে আর যাতে কোনো গন্ডগোল না হয় তাই বলে যে তোমরাই থাকো আমি একটু রেস্ট নিতে যাচ্ছি বলে চলে যায়। তার পিছন পিছন সেই এমপ্লয়গুলো সেখানে চলে যায়। এরপর মেয়েটাকে দেখি সে কান্নাকাটি শুরু করে দেয় এবং শুয়ের কাছে ক্ষমা চাইতে থাকে, আমাকে ক্ষমা করে দিন, আমাকে এই জব থেকে ফায়ার করবেন না। এখানে শু বলতে থাকে যে তুমি কেন মিথ্যে কথা বললে। সেই লেডিটা বলে যে আসলে মিন হচ্ছেন আমারই মেয়ে, তাই আমাকে বাধ্য হয়ে আমার মেয়ের সাইড নিতে হয়েছিল। শু বলে যে ঠিক আছে তোমাকে আমি জব থেকে ফায়ার করব না, আর এটা মনে রাখবে যে আমি ইয়াং এর ওয়াইফ, এই ব্যাপারটা যাতে কেউ জানতে না পারে। যদি জানতে পেরে যায় তাহলে বুঝতে পারবে যে সেদিন তোমার এই জবের লাস্ট দিন হবে। তো সেই মেয়েটা তাকে তার কথায় রাজি হয়ে যায়। পরে আমরা দেখতে পাই সেই চামচে দুটো মিলে আমাদের শুকে বুলি করা প্ল্যান করে। দরজায় ঢোকার মুখেই তার একটা বাকেট রাখে, যেটা ঢোকার পথে তার সমস্ত গায়ে সেই নোংরা জলগুলো পড়ে যায়। আর এখানে যে একজন চামচিকে দেখি সে তার গায়ে স্প্রে ছোটাতে থাকে যে নোংরা বলে, এটাতে শু অত্যন্ত রেগে যায়। তখন ম্যানেজার আসে, বলে যে এরকম ভাবে চিৎকার কেন। তো ব্যাপারটা শোনার পর শুকে নিজের ড্রেস চেঞ্জ করতে বলে এবং বাকি এমপ্লয়গুলোকে তার কেবিনে আসতে বলে। এমপ্লয়গুলো কেবিনে আসার পর বলে যে তারা যে প্রজেক্টে কাজ করছে অর্থাৎ মিস্টার চ্যানের প্রজেক্টে, মিস্টার চ্যান কিন্তু সেই প্রজেক্টে খুব একটা খুশি হয়নি, তাই তাদের ভালো করে সেই প্রজেক্টে কাজ করতে হবে। এখানে চ্যানের সঙ্গে দেখা করার কথা বলে, কিন্তু একজন এমপ্লয় বলে যে মিস্টার চ্যান প্রজেক্ট কম, মেয়েদের প্রতি তার নজর বেশি, আমরা কিভাবে চ্যানের সঙ্গে দেখা করতে যাব। তো একজন এমপ্লয় তাকে পরামর্শ দেয় যে চ্যানের সাথে আমরা না গিয়ে যদি শুকে পাঠানো হয় তাহলে বেশ বেটার হবে, শু এই ব্যাপারটা হ্যান্ডেল করে নেবে। ম্যানেজার তাদের এই পরামর্শটা বেশ ভালোই লাগে, সে ঠিক করে যে শুকেই সেখানে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলা হয়। এরপর শুকে ডেকে পাঠানো হয় এবং শুকে বলে যে এই যে ফাইলটা আছে সেই ফাইলে মিস্টার চ্যানের সিগনেচার নিয়ে আসতে হবে, তুমি কিভাবে করবে সেটা আমি জানি না, সিগনেচারটা তোমাকে নিয়ে আসতে হবে। এখানে আমরা দেখতে পাই একজন লেডি যে চামচে তিনটের মধ্যে একজন শুকে বলে দেয় যে মিস্টার চ্যান মোটেও ভালো না, তার মেয়েদের প্রতি কুনজর আছে, তাকে সামলে থাকতে বলে। আমরা দেখতে পাই ইয়াংকে প্রজেক্ট রিলেটেড কথাবার্তা বলছে, কিন্তু হঠাৎ সেখানে তার ওয়াইফ অর্থাৎ শুকে দেখে একজন মানুষের সঙ্গে। জিজ্ঞেস করে তার অ্যাসিস্ট্যান্টকে ব্যাপারটা কি। তার অ্যাসিস্ট্যান্ট জানায় চ্যানের সঙ্গে আপনার ওয়াইফ ডিল করতে এসেছে, কিন্তু চ্যান মোটেও একটা ভালো বান্দা নয়, অত্যন্ত ক্যারেক্টারলেস একটা মানুষ। আর মনে হয় মিসকে বাঁচানো আমাদের দরকার। তো তার কথা মতো ইয়াং বলে যে শু কোন রুমে যাচ্ছে সেই রুম নাম্বারটা নিয়ে এসো। অ্যাসিস্ট্যান্ট তার কথা মতো কাজ করে, শুকে নিয়ে যাওয়া হয় সেই ঠার্কি বান্দা চ্যানের কাছে। চ্যান প্রজেক্টের কথা কম বলে বরং শুয়ের সঙ্গে ক্লোজ হওয়ার চেষ্টা করে বেশি, কারণ শু অত্যন্ত সুইট এবং কিউট একটা মেয়ে। সে তার হাত ধরে এবং তাকে সেখানে ফেলে দিয়ে তার সঙ্গে ইন্টিমেট হতে যায়, তাকে জড়ো মারে। আর সেই টাইমে এসে হাজির হয় আমাদের হিরো অর্থাৎ মিস্টার ইয়াং। মিস্টার ইয়াংকে দেখি তাকে আচ্ছা খাসা ধোলাই দেয় এবং শুকে সেখান থেকে ওঠায়, বলে যে তোমার সাহস কি করে হয় আমার ওয়াইফের গায়ে হাত দেওয়া। এখানে তো চ্যানের হাবা টাইট হয়ে যায় যে আমি জানতাম না প্রেসিডেন্ট যে আপনারই ওয়াইফ। কিন্তু এখানে ইয়াং তো তাকে ক্ষমা করবে না। ইয়াংকে দেখি সে অত্যন্ত রেগে আছে। শুকে দেখি তাকে বোঝাতে থাকে, তার হাজবেন্ডের রাগটা কমাতে থাকে। ইয়াং শুকে বলে যে তোমার সাহস কি করে হয় চ্যানের সঙ্গে দেখা করতে যাওয়া, তুমি জানো সেই লেকটা অত্যন্ত ক্যারেক্টারলেস। শু বলে যে দেখো কিছুই তো হয়নি, তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছ, আমার হিরো আমার হাজবেন্ড, এরকম ভাবে তাকে বোঝাতে থাকে। বলে যে দেখো
আমি যদি সেই জায়গায় না গিয়ে অন্য একটা মেয়ে যেত তাহলে তার কি হতো? আর তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো। হাজবেন্ডকে মানানোর জন্য নানা রকম কিউট কিউট অ্যাক্টও করে। আর মিস্টার ইয়াং তার ওয়াইফকে ক্ষমা করবেন, এটা হয়? পরের দিন আমরা দেখি সে অফিসে যায়, ম্যানেজার এসে সুকে জিজ্ঞেস করে যে প্রজেক্টটা দেওয়া হয়েছিল চ্যানের কি সাইন নেওয়া হয়েছে, কিন্তু সে বলে যে সিগনেচার নেওয়া হয়নি। এতে তো তারা সবাই রেগে যায় যে সে কী জন্য গেছে, সিগনেচার কেন নেওয়া হয়নি। তখন আমাদের হিরোইন বলে যে আমার মনে হয় আপনারা নিউজ দেখলে আপনারা বুঝতে পারবেন মিস্টার চ্যানে যে কোম্পানিটা ছিল সেটা পুরোটা ব্যাংকরাপ্ট হয়ে গেছে। তার কথা মতো সবাই সেটা দেখতে থাকে, আর তাই তার সঙ্গে ডিল করে আমাদের কোনো লাভই হবে না। এখানে ম্যানেজার রেগে যায়, বলে তো কাজ কমানো বাদ দিয়ে বরং বাড়িয়ে দিয়েছো, আর সমস্ত কিছুর জন্য তুমি দায়ী। এখানে আমাদের শো বলে যে আমি কিন্তু আর একটা কোম্পানির সঙ্গে ডিল করে এসেছি, যেটা হচ্ছেন ইয়াং কোম্পানি। ইয়াং কোম্পানির নাম শুনে তো তারা অবাক হয়ে যায়, কারণ ইয়াং কোম্পানি একটা বড়সড় কোম্পানি যার সাথে সহজে কেউ ডিল করতে পারে না। আর শু এটা কিভাবে করলো এটাই তাদের কাছে আশ্চর্যের ব্যাপার। তারা এটা বিলিভ করতে না চাইলে তাদের কাছে একটা ফাইল দেয়, বলে যে এটাই মিস্টার ইয়াং এর সিগনেচার আছে। মিস্টার ইয়াং এর সিগনেচার, এটা তো তাদের কাছে স্বপ্নের ব্যাপার। তারা দৌড়ে গিয়ে সেটা দেখতে থাকে, বলতে থাকে যে মিস্টার ইয়াং এর সিগনেচার কিভাবে পেল। আমাদের শুধু মনে মনে ভাবতে থাকে এটা কোনো ব্যাপার হলো নাকি, সে আমার হাজবেন্ড আর আমরা দুজন একই বেডে ঘুমোই। তো এইটা দেখে মিন অত্যন্ত রেগে যায়, বলে যে এটা ফলস সিগনেচার। সবাই তার কথা বিশ্বাস করতে চায় না। শু তাকে কনভিন্স করার চেষ্টা করে, কিন্তু ম্যানেজার রেগে গিয়ে তার গালে চড় বসিয়ে দেয়, বলে যে তুমি কেন মিথ্যে কথা বলছো, বলে তাকে বের করতে দিতে যাবে কি তখনই মিস্টার ইয়াং এর যে সেক্রেটারি ছিল সে আসে, বলে যে আমরা এই কোম্পানির সঙ্গে ডিল করতে চলেছি। এখানে ম্যানেজার বুঝতে পেরে যায় কথাটা সত্যি, ফাইল নিয়ে এসে তার সামনে হাজির করে। সেক্রেটারি তাদেরকে বলে যে আপনারা কি মিস্টার ইয়াংকে মিথ্যেবাদী ভাবছেন যে আপনাদের সঙ্গে কম ডিল করবে বলেছিল, অথচ তারা ডিল করবে না। কিন্তু ম্যানেজার বলে না না, সেটা নয়, আমরা ভাবতেই পারিনি যে মিস্টার ইয়াং এত বড় কোম্পানির মালিক আর আমাদের এই ছোট কোম্পানির সঙ্গে ডিল করবে। ম্যানেজার বলতে থাকে যে হ্যাঁ বুঝতে পেরেছি, সমস্ত কিছু হয়েছে তার ওয়াইফ মিনের জন্য। মিন এখানে যেহেতু কাজ করে তার জন্য হয়তো মিস্টার ইয়াং এই ডিলে রাজি হয়েছে। এখানে সেক্রেটারি ভাবতে থাকে মিন কবে থেকে আমাদের প্রেসিডেন্টের ওয়াইফ হলো, প্রেসিডেন্টের ওয়াইফ তো মিসেস সু। তো কিন্তু সে সমস্ত কিছু কথা রিভিল করে না। সে ভাবতে থাকে যে হয়তো সমস্ত কিছু মিসেস সু জেনে করছে, আইডেন্টিটিটা হয়তো সবার সামনে রিভিল করেনি, তাই আমারও উচিত তার আইডেন্টিটিটা সবার সামনে না বলা। তারা সবাইকে মিনকে ক্রেডিট দিতে থাকে যে সমস্ত কিছু হয়েছে মিনের জন্য। আর আমরা দেখতে পাই শু এই সমস্ত কিছুতে অত্যন্ত রেগে গিয়ে বলে যে এই সমস্ত কিছু মেনের জন্য হয়নি, এই সমস্ত কিছু আমার জন্য হয়েছিল। কিন্তু যে মেয়েটা আছে সে মেয়েটা বলতে থাকে তোমার সাহস কি করে সমস্ত কিছু, যে প্রেসিডেন্ট ইয়াং এর ওয়াইফ হচ্ছেন মিং, আর তার দিকেই তাকিয়ে প্রেসিডেন্ট এই ডিলটা করার জন্য রাজি হয়েছে, আর এই ডিলের যে সমস্ত বেনিফিট আছে সমস্ত কিছু মিনি পাবে। এই প্রজেক্টে আমাদের শু অত্যন্ত হার্ডওয়ার্ক করেছিল, সে ভাবতে থাকে এই হার্ডওয়ার্ক করাটা সমস্ত জলে চলে যাবে, তাই বলতে থাকে ঠিক আছে যদি প্রজেক্টের সমস্ত কিছু বেনিফিট মিনি পায় তাহলে প্রজেক্টে তার কাজ করাই বেশ ভালো হবে। সেক্রেটারি তাকে সমর্থন করে, বলে যে হ্যাঁ হ্যাঁ মিস মিনের করাই ভালো হবে। আর এখানে পড়ে যায় মিন বিপদে। মিনকে সেই প্রজেক্টে কাজ করতে বলা হয়, কিন্তু বেচারি তো কিছুই পারে না, উল্টো পাল্টা করতে থাকে। সে শুয়ের কাছে সাহায্য চায়, শু তাকে হেল্প করে। সময় তাকে একটু উচিত শিক্ষা দেওয়ার জন্য তাকে দিয়ে নানা রকম কাজ করিয়ে দিতে থাকে সেই প্রজেক্টটা করার জন্য, আর ইচ্ছে করে জলটা ফেলে দেয়, আমার হাত পিছলে পড়ে গেছে, ও সরি, আর যেটা এর আগে মিন তার সঙ্গে করেছিল। এখানে ম্যানেজার দেখে যে শু মিনের সঙ্গে এরকম রুডলি ব্যবহার করছে, শুকে এসে বকাঝকা শুরু করে যে তুমি কিভাবে প্রেসিডেন্টের ওয়াইফের সঙ্গে এরকম ব্যবহার করতে পারো, আমরা প্রেসিডেন্টের কাজ করছি আর এই কাজটা আমরা পেয়েছি মিনের জন্য। এখানে আমরা শুকে দেখি রাত্রিবেলায় সে রিলেটেডই কাজ করছে। এখানে আমরা দেখতে পাই মিস্টার ইয়াং সেখানে আসে, তার ওয়াইফের সঙ্গে রোমান্স করতে চায়, কিন্তু এখানে তার মনোবাসনায় জল ঢেলে দেয়, বলে যে আমি এখন তোমার সাথে কিছুই করতে পারবো না, আমি কাজে ব্যস্ত। তাকে বলে যে দেখো কাজটা কমপ্লিট হয়ে গেলে আমরা এই ব্যাপারটা কন্টিনিউ করতে পারি, কিন্তু তার কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায়। যখন কাজ শেষ করে ইয়াং এর দিকে তাকায়, দেখে সে ঘুমিয়েছে। বুঝতে পেরে যায় ইয়াং রেগে গেছে, তাই তাকে হাঁক করে সেখানে ঘুমিয়ে পড়ে। পরের দিন অফিসে যখন যায় সে অত্যন্ত টেনশনে আছে, কারণ আর ব্যবহার হয়তো ইয়াংকে হার্ট করিয়েছে। সে ভাবতে থাকে কিভাবে ইয়াং এর রাগ ভাঙাবে।
আর তাই প্ল্যান করে একটা গিফট দেওয়ার। সে যায় একটা ব্র্যান্ডেড শপে, সেখানে গিয়ে জিজ্ঞেস করে যে কম দামের কোনো জিনিস পাওয়া যাবে কি। তার এই কথায় সে মেয়েটা বলে যে আমার মনে হয় শপটা দেখে আসনি, এই শপে ব্র্যান্ডেড জিনিস পাওয়া যায়। সু বলে যে কম দামে কি পাওয়া যাবে, তখন সে বলে যে দেখে নাও এদিকে কোথাও টাই পাওয়া যাবে কিনা। তখন সে তার অ্যামাউন্ট অনুযায়ী সে একটা টাই দেখে। এখানে দেখতে পাই মিন এবং তার সেই এমপ্লয় চামচিটা এসে হাজির হয়। তখন তাদেরকে দেখে মেম্বারটা বলে এখানে সমস্ত কিছু ব্র্যান্ডেড পাওয়া যায়, যদি আপনারা কিনতে চান তাহলে দেখতে পারেন। তার এই কথায় সেই এমপ্লয়টা রেগে বলে যে তোমার সাহস কি করে হয় এই কথা বলা, তুমি জানো ইনি হচ্ছেন প্রেসিডেন্ট ইয়াং এর ওয়াইফ। এটা জেনে সেই মেয়েটাও তো অবাক হয়ে যায় যে আমার কোথাও ভুল হয়েছে, ক্ষমা করে দেবে, আমি এটা জানতাম না। তখন এখানে মিন দেখে নেয় সুকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। সু এটা তো একটা শপ, আমার মনে হয় আমি কিছু কিনতে এসেছি তোমার মতন। তার সেই চামচি এমপ্লয়টা বলতে শুরু করে যে আজকাল ব্র্যান্ডেড শপিং মলে মানুষ এসে হাজির হয়। শপকিপারটাকে বলতে থাকে তোমরা যদি এই ব্র্যান্ডেড শপে এই সমস্ত মানুষদেরকে ঢুকতে দাও তাহলে তোমাদের রেপুটেশনটা কি হবে। তখন সেই শপকিপারটা তার হাত থেকে টাইটা কেড়ে নেয়, বলে যে আপনার জিনিস এখানে পাওয়া যাবে না। তার ব্যবহারে সুতো অত্যন্ত রেগে যায়। তখন সেখানে ম্যানেজারকে ডেকে নিয়ে আসা হয়। ম্যানেজার এরকম রুডলি ব্যবহার করে, বলে যে যদি তোমার যোগ্যতা না থাকে তাহলে এই রকম ব্র্যান্ডেড শপে কেন এসেছো। তার এই ব্যবহারে সু রেগে গিয়ে একজনকে পার্সনকে ফোন করা মাত্র সেখানে একজন লোক এসে হাজির হয়, বলে যে আপনাদের এত যোগ্যতা আছে যে আপনি প্রেসিডেন্ট ইয়াং এর ওয়াইফকে বুলি করতে পারেন। এখানে পড়ে যায় সেই লোকগুলা মুশকিলে, বলে যে আপনাদের যে ব্র্যান্ডগুলো আছে সেই ব্র্যান্ডেডগুলো প্রমোট করা আজ থেকে মিস্টার ইয়াং বন্ধ করে দেবে। সেই ম্যানেজারটা এবং শপকিপারটা বুঝতে পেরে যায় যে তারা ভুল মানুষের পিছনে লেগেছে, তাদের কাছে ক্ষমা চাইতে থাকে এবং এবারের মতো মাফ করে দিতে বলে। কিন্তু সু তাদেরকে ক্ষমা করতে চায় না, বলে যে তোমরা সব ম্যানেজার এবং শপকিপার, তোমরা যদি কাস্টমারের সঙ্গে ঠিক মতো ব্যবহার না করতে পারো তাহলে এই সমস্ত সবগুলো বন্ধ করে দিতে পারো। সু যখন বাইরে বেরিয়ে আসে তখন মিন তাকে দেখে, বলে যে তুমি ব্র্যান্ডেড শপ থেকে কি কিনলে। তার হাতে টাইটা দেখে বলে যে ও টাই কেনার মতো যোগ্যতা ছাড়া তোমার বেশি কিছু কেনার ক্ষমতা তোমার নেই। সু বলে যে আমি কি কিনবো না সেটা তোমাদের দেখার দরকার নেই বলে চলে যায়। পরের দিন অফিসে ম্যানেজার এসে বলে যে প্রেসিডেন্ট ইয়াং এখানে এসেছে। আর এটা জেনে মিন তো একটু অবাক হয়ে যায়। প্রেসিডেন্ট ইয়াং এখানে আসা মাত্র তাকে দেখে সু উঠে পড়ে। সুকে এরকম ভাবে উঠতে দেখে ম্যানেজার বলে যে তুমি এইরকম ভাবে ব্যবহার করছো কেন, আর তার সাথে রুডলি ব্যবহার করে। প্রেসিডেন্ট ইয়াং তো অত্যন্ত অবাক হয়ে যায়। সে বলে যে আপনি কি সমস্ত এমপ্লয়ের সঙ্গে এরকম ভাবে ব্যবহার করেন। ইয়াং তো কখনোই চাইবে না যে তার ওয়াইফকে কেউ বুলি করুক। সে বলে যে এরকম ব্যবহারের জন্য হলে আমি কিন্তু আপনার কোম্পানির সঙ্গে ডিল ক্যান্সেল করে দেব। কিন্তু সু তাকে শান্ত হতে বলে এবং সেখান থেকে আস্তে আস্তে চলে যেতে বলে। চলে যাওয়ার পর সুকে ডেকে পাঠানো হয় ইয়াং এর কাছে। ইয়াং এর কথা মতো তার অফিসে গেলে আমাদের ইয়াং তার ওয়াইফকে দেখা মতো নিজেকে কন্ট্রোল রাখতে পারে না, সেখানে তাকে কিস করতে থাকে। যখন সে বাইরে বেরিয়ে আসে তখন সমস্ত এমপ্লয়িগুলো থাকে প্রেসিডেন্ট ইয়াং বোধহয় সুকে আচ্ছা খাসা ঝাড় দিয়েছে, কিন্তু তার উল্টো কিছুই বলেনি। তখন এতে রেগে গিয়ে মিন বলতে থাকে তুমি কি প্রেসিডেন্ট ইয়াংকে সিডিউস করার চেষ্টা করছো। এতে ইয়াং মনে মনে ভাবতে থাকে আমি আমার হাজবেন্ডকে সিডিউস করব, এটা তো নর্মাল ব্যাপার। তাদের কথার জবাব সে কিছুই দেয় না। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই মিনকে যখন অফিস থেকে বেরিয়ে আসে একজন পার্সন তার জন্য অপেক্ষা করছে। তাকে দেখে সে লুকোনোর চেষ্টা করে। সেই পার্সনটা আর কেউ নয়, তার বয়ফ্রেন্ড। মিন তাকে দেখে বলে যে তুমি এখানে কি করতে এসেছো, আর আজকের পর থেকে আমার সাথে এরকম ভাবে দেখা করবে না। তার বয়ফ্রেন্ড বলে তুমি এই কদিন থেকে এইরকম রুডলি ব্যবহার কেন করছো। আসলে আমি তোমার কাছে এসেছি কিছু টাকা নেওয়ার জন্য, কিছু টাকা দাও তাহলে আমি এখান থেকে বেরিয়ে যাব। তাকে এত কিছু টাকা দিতে চায় না, তখন সে জোর করতে থাকে। তখন বাধ্য এসে বলে যে আমি তোমাকে টাকা দিয়েছি কিন্তু আমার কথা মতো কাজ করতে হবে, আর আজকের পর থেকে যদি তুমি আমাকে দেখা করতে চাও তাহলে আমাকে আগে ফোন করবে, আমার সাথে কন্ট্যাক্ট করবে। তাকে যে কাজটা দেয় সেটা করতে বলে। পরে দেখি আমাদের সু যখন অফিস থেকে বাড়ির পথে যাচ্ছিল কতগুলো গুন্ডা তার পথ ঘেরাও করে। তাকে ধরতে যাবে হিরোর মতো এন্ট্রি হয় মিনের বয়ফ্রেন্ড ডং, অর্থাৎ এটা তাদের প্ল্যান ছিল। তাকে বাঁচিয়ে দেয় এবং তাদের সাথে একটা ভালো ফ্রেন্ড হয়ে যায়। ওই চ্যাটে তাদের নাম্বারও এক্সচেঞ্জ হয়ে যায়। এরপর দেখতে পাই সে যখন বাড়িতে যায় তার সমস্ত ব্যাপারটা জানিয়ে দেয় আজকে তার সাথে কি কি হয়েছিল, আর ডং তাকে বাঁচিয়েছে। এখানে ডং এর সঙ্গে নাম্বার দিয়েছেন। এটা জানার পর ইয়াং বলে যে তুমি আননোন পার্সনকে কিভাবে তোমার ওই চ্যাটের নাম্বার দিতে পারো, তুমি তাকে এখনই ব্লক করো। তার কথা মতো সে ব্লক করে দেয়। ডং দেখে যে ব্লক করে দেওয়া হয়েছে। নেক্সট দিন যখন সে অফিসের পথে যেতে থাকে দেখে যে তার হাজবেন্ড
ইয়াং তার পাশে কার নিয়ে যাচ্ছে। সে তো অত্যন্ত অস্বস্তি বোধ করে এবং তার হাজবেন্ড ইয়াংকে বলে যে তুমি আমার পাশে কেন যাচ্ছ, লোকে দেখলে কি বলবে। ইয়াং বলে যে তুমি আমার ওয়াইফ, আমি আমার ওয়াইফের সঙ্গে এরকম ভাবে যাচ্ছে, লোকে দেখলে কি আর বলবে। কিন্তু সে তাকে বারণ করে এবং তাকে সেখান থেকে যাওয়ার আগে গুড বাই কিস তারপর করে, তারপর তাকে সেখান থেকে যেতে বলে। তাদের এই ক্লোজনেসটা দেখে নেয় যে অফিসে সেই এমপ্লয়িটা অর্থাৎ আমাদের মিনের চামচি, কিন্তু সে অত্যন্ত ভালো, সে বুঝতে পেরে যায় আসলে প্রেসিডেন্ট ইয়াং এর ওয়াইফ আর কেউ নয় সু। এরপর যখন সে অফিসে যায় তখন আবার মিন এবং তার এমপ্লয় মিলে তাকে বুলি করতে থাকে, কিন্তু আমরা দেখতে পাই মিস এমপ্লয়টা সুয়ের সাপোর্টে আসে এবং বলে যে প্রেসিডেন্টের ওয়াইফ আর মিন নয় বরং সু। তার এই কথায় রেগে গিয়ে মিন তো তাকে জ্বর বসিয়ে দেয় যে তোমার সাহস কি করে হয় আমাকে বুলি করার, আর তাকে সাপোর্ট করার জন্য সু এগিয়ে আসে। সু বলে যে না না, তার কোথাও না কোথাও ভুল হচ্ছে। বাইরে যখন যায় তখন সেই চাশমিশ এমপ্লয়িটা তাকে বলে যে আমি জানতাম না মিস যে আপনি প্রেসিডেন্ট ইয়াং এর ওয়াইফ, আর তাই আপনার সাথে অনেক রুড ব্যবহার করেছি। এখানে সু বলে যে দেখো আমি আমার আইডেন্টিটিটা লুকিয়ে রাখছি সবার কাছ থেকে, কারণ আমি চাই না আমার হাজবেন্ডের নাম করে আমি থেকে সুযোগ সুবিধা নিই, তাই আমার আইডেন্টিটিটা লুকিয়ে রাখতে তুমি আমাকে সাহায্য করো। পরে আমরা দেখতে পাই সেই মিনের যে বয়ফ্রেন্ড ডং আছে সে তার কথা মতো আমাদের সুয়ের স্কুটিটা খারাপ করে দেয়। এরপর যখন সু সেখানে আসে দেখে তার স্কুটি খারাপ, সে পড়ে যায় বিপদে, বাড়ি যাবে কি করে। ডং তাকে হেল্প করার জন্য এগিয়ে আসে, কিন্তু সেখানে ডং নয় তার নিজের হাজবেন্ড সেখানে এসে হাজির হয়। তার ফলে ডং এর আর কোনো প্রয়োজন নেই, সে দৌড়ে যায় তার হাজবেন্ডের কাছে এবং তার গাড়িতে চড়ার জন্য, আর তাদের এই ভিডিওটা রেকর্ড করে নেয় তার গার্লফ্রেন্ড মিনকে দেখানোর জন্য। এরপর আমরা দেখি রাত্রিবেলায় ডং আর মিন দুজনে ইন্টিমেট হয়। ডংকে বলে যে সে তার জন্য যা পারে সমস্ত কিছু করবে, কিন্তু মিন ডংকে বলে যে যে কোনো ভাবে তুমি শোন আমি যে আপদ বালাইটা আছে আমার ঘাট থেকে নামাও। ডং বলে আমি তো চেষ্টা অবশ্যই করছি। আমরা শোকে দেখি যখন যেতে থাকে তখন একটা গাড়ি এসে তার সামনে হাজির হয়, সেখানে ডং ছিল। ডং তাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। প্রেসিডেন্ট ইয়াং সেটা দেখে এবং অ্যাসিস্ট্যান্টকে তাদের পিছু ধাওয়া করতে বলে। সেই গুন্ডাগুলো সুকে ধরে নিয়ে যায়, তারপর প্রচণ্ড টর্চার করা হয়। সু বলে যে আমার হাজবেন্ড যদি এটা জানতে পারে তাহলে তোমাদেরকে ছাড়বে না। তাকে এই কথাবার্তা বলছে তখন প্রেসিডেন্ট ইয়াং সেখানে এসে হাজির হয়, তার ওয়াইফকে বাঁচিয়ে নিয়ে যায়। এখানে আমরা মর্নিংয়ে দেখি মিন অপেক্ষা করছে অফিসে, সেখানে এসে হাজির হয় সু। সুস্থ দেখে সে তো ভাবে যে তার সমস্ত কিছু প্ল্যান করলো, অথচ সুয়ের কিছুই হলো না। ওয়াশরুমে যায়, ওয়াশরুমে গিয়ে ডংকে ফোন লাগানোর চেষ্টা করে সমস্ত ব্যাপারটা জানার জন্য, কিন্তু ডং তো তার কোনো ফোনই ওঠায় না। ম্যানেজার এসে জানায় যে তারা যে প্রজেক্টে কাজ করছিল সেই প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেছে। এখানে মিস্টার ইয়াং এর সেক্রেটারি এসে বলে যে এই প্রজেক্টে কাজ করছিল মিসেস ফো, তাই সমস্ত ক্রেডিটটা তার যাবে, আর এই প্রজেক্টের সাকসেসের জন্য একটা পার্টি অর্গানাইজ করা হয়েছে, সেই পার্টিতে তাকে অ্যাওয়ার্ডও দেওয়া হবে। আর এখানে সমস্ত কিছু বলছিল কিন্তু মিনের দিকে তাকিয়ে। সু মনে মনে ভাবতে থাকে যে সমস্ত কাজটা সেই করলো, কিন্তু মেনের ক্রেডিট পাচ্ছে। আর এই অ্যাসিস্ট্যান্টটাকে দেখি সে মেনের কাছে যায় আর সেই পার্টিতে যাওয়ার জন্য তাকে ইনভাইট করে। সুদ স্বাভাবিকভাবে সমস্ত কিছু করলেও সে এই সমস্ত কিছুতে কিছুটা হলেও জেলাস ফিল করে, বিশেষ করে অ্যাসিস্ট্যান্টের ব্যবহারে, কারণ সে তো ভালোভাবেই জানতো মিসেস ইয়াং আসলে কে। পরে পার্টিতে যাওয়ার জন্য তারা সমস্ত মানুষগুলো সেজে গুজে সেখানে এসে হাজির হয়, যেখানে পার্টি হবে সেখানে তারা যাবে। এখানে মিনও এসেছে, আর সেই ম্যানেজারটা তারা ভেতরে যেতে যাবে কি দেখে যে আমাদের সুকে এক লাক্সারিয়াস কার থেকে নামতে। এটা দেখে তারা একটু আশ্চর্য হয়ে যায় যে লাক্সারিয়াস কার থেকে সে কিভাবে নামতে পারে। ভেতরে চলে যায়, তারা ভেতরে যাবে কি গার্ড তাদের আটকে দেয়, কোনো মতে যেতে দেয় না, বলে যে করে হয় আমার পথ আটকানোর, আপনি জানেন আমি কে, আমি হচ্ছি মিসেস ইয়াং। আর এখানে ভেতর থেকে একজন গার্ড এসে বলে যে ভেতরে যে মহিলাটা গেলেন তিনি এই মহিলাগুলোকে ভেতরে আসার পারমিশন দিয়ে দিয়েছে, যার ফলে তারা ভেতরে যায়। ভেতরে যাওয়ার পর আমরা দেখতে পাই অ্যাওয়ার্ড অ্যানাউন্স হয়। পার্টিতে যে হোস্ট ছিল সে হোস্টটা অ্যানাউন্স করে যে আমাদের যে নিউ প্রজেক্ট ছিল প্রজেক্টের সাকসেসের পিছনে আর কেউ নেই, মিসেস ইয়াং আছে। আর মিসেস ইয়াং বলে সে উল্লেখ করতে থাকে মিনকে। এটা দেখে প্রেসিডেন্ট ইয়াং একটু অবাক হয়ে যায়, সে বলে যে মিন আমার ওয়াইফ নয়, আপনাদের কোথাও ভুল হয়েছে, কারণ এই কাজটা করেছে তার ওয়াইফ।
সু, কারণ সে তো দেখেছে যে সু কতটা পরিশ্রম করেছে। সে এখানে বলতে থাকে যে সু এই কাজটা করেছে তাই সমস্ত বেনিফিট তারই পাওয়া দরকার। সুকে স্টেজে ডাকা হয় এবং সবার সামনে ইন্ট্রোডাকশন করিয়ে দেওয়া হচ্ছে মিসেস ইয়াং। এটা শোনার পর ম্যানেজার সহ সমস্ত মানুষগুলোর অবস্থা তো বুঝতেই পারছো, তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয় আর সেই সঙ্গে সেই মিনটাকে উচিত শিক্ষা দেওয়া হয়। এরপর আমরা দেখতে পাই কাহিনীতে নতুন একটা ক্যারেক্টার এন্ট্রি হয় যে আমাদের সুয়ের স্টেপ সিস্টার। অনেক দিন পর সে অ্যাব্রড থেকে বাড়িতে ফিরে এসেছে। সে তার মাকে বলে যে আমি কি এখানে থাকতে পারি? তার মা বলে যে অবশ্যই, এটা তোমার বাড়ি, কেন তুমি থাকতে পারবে না? আসলে সে একটা গন্ডগোল করেছিল, সেটা আমরা অবশ্য পরে জানতে পারবো। সে তার হাজবেন্ডকে বোঝাতে থাকে যে তুমি এবারের মতো একে ক্ষমা করে দাও। তার হাজবেন্ড তো এতে রাজি হয়ে যায়। তখন আমরা দেখতে পাই সু তার ফাদারের সঙ্গে দেখা করতে আসে। সুয়ের বাবা সুকে দেখে একটু আনন্দিত হয়ে যায়, বলে যে অনেক দিন পর তুমি আমার সাথে দেখা করতে এলে। আমার অবর্তমানে তোমাকে এই সমস্ত কিছু দেখতে হবে। এখানে তার স্টেপ সিস্টার সুকে খুব একটা পছন্দ করতো না, কিন্তু তার সাথে ভালোভাবে ব্যবহার করে। তার বাবা বলে যে তুমি বিয়ে করে নাও। আসলে তারা জানতো না যে সুয়ের বিয়ে হয়ে গেছে মিস্টার ইয়াং এর সঙ্গে। এখানে আমরা দেখতে পাই তার স্টেপ মাদার তার এই সঙ্গে স্টেপ সিস্টার দুজনে তার বাবার সামনে খুব ভালোভাবে ব্যবহার করে, কিন্তু বাইরে আসা মাত্র তার আসল রূপ দেখাতে শুরু করে। এখানে সুকে নানা রকম ভাবে বুলি করতে থাকে, বলে যে তোমার কাছে যা কিছু আছে সমস্ত কিছু আমি আস্তে আস্তে কেড়ে নেব। এই সঙ্গে তাকে নানা রকম ভাবে বুলি করে, কিন্তু সু তার কোনো কথায় কান না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর যখন শপিং করতে যায়, শপিং এর জিনিস দেখছে, তখন সেখানে তার স্টেপ সিস্টার হাজির। তাকে বলে যে তোমার ক্ষমতা এতটা যে তুমি ব্র্যান্ডেড শপ থেকে ড্রেস কিনবে। এখানে আমাদের সু বলে যে দেখো আমার ক্ষমতা কত, এটা নিয়ে তোমার মাথা ঘামানোর কোনো দরকার নেই। তখন সেই শপারটাকে মোমো বলতে থাকে যে তুমি এই রকম ছোটোখাটো মানুষকে জামা কাপড় দেখিয়ে তোমার সময় নষ্ট না করে অন্য কাস্টমারদেরকে দেখাতে পারো। এখানে শপকিপারটা তো ভালোভাবেই সুকে চিনত যে সে প্রেসিডেন্ট ইয়াং এর ওয়াইফ। সুয়ের প্রতি লয়াল থেকে মোমোকে আচ্ছা খাসা কথা শুনিয়ে দেয়। এতে সু রাজি হয়ে তাকে একটা ড্রেস গিফট করে। আর এটা দেখে আমাদের মোমো বুঝতে পেরে যায় তার যোগ্যতা কতটা, বলে সেখান থেকে চলে যায়। পরে আমরা দেখতে পাই একটা নতুন বান্দা যার নাম হচ্ছে যাও। স্টেপ সিস্টার মোমোর সাথে ওয়াইল্ডভাবে ইন্টিমেট হয়, আর এই ইন্টিমেট হওয়ার কারণ ছিল সুকে শিক্ষা দেওয়া। নেক্সট আমরা দেখি যাও যায় সুয়ের বাড়িতে। আসলে সুয়ের ফাদার এবং মাদার যাওয়ের সঙ্গে সুয়ের বিয়ে ঠিক করেছিল, কারণ তাদের যে কোম্পানিটা ছিল অত্যন্ত লসে চলছিল। যাও বড়সড় কোম্পানির মালিক, আর সে যদি সুকে বিয়ে করে তাহলে তাদের কোম্পানিটা ব্যাংকরাপ্ট হওয়া থেকে রক্ষা পাবে। কিন্তু তার ফাদারকে সু সরাসরি জানিয়ে দেয় যে সে বিয়ে করে নিয়েছে। তার ফাদার এটা জেনে আশ্চর্য হয় যে তুমি কবে বিয়ে করলে? সু বলে যে হ্যাঁ, আমি বিয়ে করেছি একজন সাধারণ মানুষকে। তার স্টেপ সিস্টার বলে যে হ্যাঁ, তোমার যোগ্যতা যেরকম সেই রকমই করেছো, কিন্তু তুমি একজন সাধারণ মানুষকে বিয়ে করেছো, এতে আমাদের ফ্যামিলির রেপুটেশন অত্যন্ত খারাপ হচ্ছে। তাই তার ফাদার আমার হাজবেন্ডটাকে ছেড়ে এই যাওকে বিয়ে করতে হবে, যাতে সে আমাদের কোম্পানিতে ইনভেস্ট করতে পারে এবং সেই সঙ্গে আমার কোম্পানি ব্যাংকরাপ্ট হওয়া থেকে বাঁচতে পারে। কিন্তু সু এখানে জানিয়ে দেয় যে সে তার হাজবেন্ডকে খুব ভালোবাসে, তার হাজবেন্ডকে কোনো মতেই সে ডিভোর্স দেবে না। আমরা দেখতে পাই সুয়ের ফাদার যখন বসে থাকে তখন তার ফোনটা বেজে ওঠে। ফোনটা যখন ধরে দেখে যে তার কোম্পানির অবস্থা অত্যন্ত খারাপ, সমস্ত শেয়ার ডাউনে যাচ্ছে। কিছুদিনের মধ্যে যদি বড়সড় অ্যামাউন্ট জমা দেওয়া না যায় তাহলে তার কোম্পানি ব্যাংকরাপ্ট হতে বাধ্য। এবার পড়ে যায় বিপদে, সে কি করবে? স্টেপ মাদার তার স্বামীকে বোঝাতে থাকে আর তাকে সেই সঙ্গে সুয়ের বিরুদ্ধে উস্কাতে থাকে যে আমাদের কোম্পানির এই মুহূর্তে আমাদের একমাত্র উপায় হচ্ছে যাওয়ের সঙ্গে সুয়ের বিয়ে দেওয়া। যাও সুয়ের প্রতি ইন্টারেস্ট নিচ্ছে, আর সেই সাধারণ ঘরের মানুষকে যার সাথে তার কোনো ফিউচার নেই। যাওয়ের সাথে বিয়ে করলে তার ফিউচারের সঙ্গে সঙ্গে আমাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। তার ফাদার তার কথা বোঝার পর সুকে সেখানে ডেকে পাঠায়। তার ফাদার বলে যে তুমি যাওয়ের সাথে বিয়ে করো, এখনই যাওয়ের কাছে যাও। তার কথা শুনে তার সু বলে যে আপনি আমার বাবা, আপনি অন্য পার্সনের সঙ্গে আমাকে ইন্টিমেট হতে বলতে পারেন। তার ফাদার বলে দেখো, আমি সমস্ত কিছু করছি তোমার জন্য, তোমার ভালোর জন্য। এখানে তার স্টেপ সিস্টারও বলতে থাকে হ্যাঁ, ফাদার করছে তোমার কথা ভেবে। এখানে সুতো অত্যন্ত রেগে যায়। সে বলে যে সমস্ত কিছু যদি আমাদের জন্য হয়ে থাকে তাহলে আপনি তো জানেন আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু আমার স্টেপ সিস্টার মোমোর হয়নি, তো আমার জায়গায় আপনি মোমো স্পেন্ড করতে পাঠাচ্ছে না। স্টেপ মাদার বলে দেখো,
মোমো এখনো অনেক ছোট আছে আর তুমি বাড়ির বড় মেয়ে, তাই এই কর্তব্যটা তোমার। এখানে আমাদের যে শো বলে যে যদি কর্তব্যটা আমার হয় আর আপনার যদি 1 বিলিয়ন দরকার, তাহলে আমি এখনই বলে আপনার অ্যাকাউন্টে 1 বিলিয়ন পাঠাচ্ছি বলে ফোন করে তার বাবার অ্যাকাউন্টে $1 বিলিয়ন পাঠাতে বলে। এখানে তার ফাদার এবং স্টেপ মাদার হাসতে শুরু করে যে ফোন করার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। স্টেপ সিস্টার বলে, তুমি জানো $1 বিলিয়ন কতটা টাকা হয়? আর তুমি ফোন করলে তোমার বাবার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল। কিন্তু কিছুক্ষণ তার ফাদারের মোবাইলে কল আসে যে হ্যাঁ, আপনার অ্যাকাউন্টে $1 বিলিয়ন ঢুকে গেছে। আর এটা শোনার পর আমাদের শো বলে যে এখানকার যদি অভিনয় শেষ হয়ে যায় তাহলে আমি যেতে পারি বলে চলে যাই। এখানে স্টেপ সিস্টার এবং স্টেপ আর তার ফাদারকে বলতে থাকে যে আমার মনে হয় কিছু না কিছু গন্ডগোল আছে, একটা ফোন করার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল। ফাদার বলে এই টাকাটা ইয়াং গ্রুপ অফ কোম্পানি থেকে আমার অ্যাকাউন্টে এসেছে। তার স্টেপ সিস্টার বলে যে ইয়াং এবং জাওদের যে কোম্পানিটা একসঙ্গে কাজ করে, আমার মনে হচ্ছে জাওই বোধহয় এই টাকাটা পাঠিয়েছে, সে তো বলেছিল টাকা পাঠাবে। তার কথাই তার স্টেপ মাদার সম্মতি দেয়, বলে যে হ্যাঁ, এটাই হতে পারে। যাও সেখানে এসে বলে যে আমি বলেছিলাম সুকে আমার কাছে পাঠাতে, কেন এত দেরি হলো? তখন তার ফাদার বলে যে সরি ভুল হয়ে গেছে, কিন্তু তুমি তোমার কথা মতো টাকাটা পাঠিয়ে দিয়েছ। যাও বুঝতে পারে না কোন টাকার কথা বলছে, কিন্তু সে স্বীকার করে নেয় যে হ্যাঁ, আমি টাকা পাঠিয়েছি, কিন্তু কেন কাজ হলো না। তারা বলে যে হ্যাঁ, ঠিক মতো কাজ হয়ে যাবে। সে এমনভাবে প্রেটেন্ড করে যে টাকা সেই পাঠিয়েছে। এদিকে সুকে দেখি সে তার হাজবেন্ডকে ফোন করে এবং বলে আজকে আমাকে সাহায্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর তোমার জন্যই যে আমার বাবার কোম্পানিটা আজ বেঁচে গেল। এখানে ইয়াং বলে যে এটা তো সামান্য ব্যাপার, আমি আমার ওয়াইফের এইটুকু কাজ তো করতেই পারি। এখানে বলে যে তুমি তো ভালোভাবেই জানো আমাদের ইয়াং গ্রুপ কত বড়, আর এই $1 বিলিয়ন এটা আমাদের কাছে কোনো টাকাই নয়। সে যখন তার হাজবেন্ডের সঙ্গে কথা বলছিল, হঠাৎ স্টেপ মাদার সেখানে আসে। স্টেপ মাদার তার সাথে সুইট কথা বলতে থাকে, তার জন্য মিল্ক নিয়ে আসে, বলে যে এটা খেয়ে নাও ঘুমানোর আগে। আমাদের শুধু ভালোভাবে জানে যে তার স্টেপ মাদার কেমন, সে তার স্টেপ মাদারের সমস্ত মতলবটা বুঝে যায়। স্টেপ মাদার চলে যাওয়ার পরই সে মিল্কটা ফেলে দেয়, এমন প্রেটেন্ড করে যে সমস্ত মিল্কটা খেয়ে নিয়েছে। তারপর স্টেপ মাদারকে দেখেই সে অভিনয় করতে শুরু করে যে তার মাথাটা ঘুরছে, এই বলে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। স্টেপ মাদারকে দেখে কতগুলো লোককে নিয়ে আসে একটা হোটেলে। এখানে সে অজ্ঞান অবস্থায় ছিল। সে এখানে বলতে শুরু করে যে তুমি হচ্ছো এই ফ্যামিলি আসল মেয়ে, আর মোমো কিন্তু তোমার বাবার মেয়ে নয়, আমার অন্য একটা হাজবেন্ডের মেয়ে। আমি তোমার বাবাকে বিয়ে করেছি সম্পত্তির জন্য, তোমার মাকে মেরে ফেলেছি। আমার উচিত ছিল তোমাকেও মেরে ফেলা, কিন্তু সেটা হয়নি। এখন তোমারকে দিয়ে এই কাজটা ভালোভাবে করাবো। তাকে এই সমস্ত কিছু বলতে থাকে। এখানে বলতে থাকে যে তুমি আজকে জাওয়ের সঙ্গে ইন্টিমেট হয়ে আমাদের আসল কাজটা হাসিল করতে দিও। এখানে আমাদের সুকে দেখি সে মানুষের মতো তার স্টেপ মাদারকে জিজ্ঞেস করে আপনি কি আমার মাকে মেরেছেন? স্টেপ মাদার বলে যে হ্যাঁ, আমি তোমার মাকে মেরেছি, এবার হচ্ছে তোমার পালা। তারপর আমরা দেখতে পাই স্টেপ মাদার এই সমস্ত কথা বলতে বলতে সেখানে অজ্ঞান হয়ে যায়, কারণ সু সেই সমস্ত পার্সিয়ানদেরকে নিয়ে তার স্টেপ মাদারকে ড্রাগস ইনজেক্ট করেছিল। এখানে আমরা মিডিয়া রিপোর্টারকে নিয়ে মোমোকে দেখি সে হোটেলে আসতে, কারণ সে ভেবেছিল সঙ্গে জাওয়ের ইন্টিমেট হওয়া ছবি ইন্টারনেটে ভাইরাল করবে, কিন্তু ভিতরে এসে দেখে অন্য ছবি। মিডিয়া রিপোর্টারদের বারণ করলেও কিছুই হয় না, কারণ তারা সমস্ত কিছু ছবি তুলে নেয়। পরে আমরা দেখতে পাই সেই নিউজটা ভাইরাল হয়ে যায়। স্টেপ মাদার তো সুকে মারতে শুরু করে। ফাদারও অত্যন্ত রেগেছিল, এর জন্য তাদের ফ্যামিলি রেপুটেশন খারাপ হয়ে গেছিল। সুকে নেওয়ার জন্য সেখানে তার হাজবেন্ড ইয়াং এসে হাজির হয়। ইয়াং বলে যে আমার ওয়াইফকে বুলি করে, এত সাহস কার আছে? এখানে ইয়াং তার পরিচয়টা রিভিল করে যে সে হচ্ছে ইয়াং গ্রুপ অফ কোম্পানির মালিক। এখানে জাও ছিল। জাও বলে যদি তুমি ইয়াং গ্রুপ অফ কোম্পানির মালিক হও তাহলে আমি এই রাজ্যের কিং, কারণ ইয়াং গ্রুপ অফ কোম্পানি যে প্রেসিডেন্ট তাকে আমি দেখেছি। সে এটা বলছিল করে। আর এই সমস্ত আজে বাজে কথায় আমাদের সুতো হাসতে থাকে জাওয়ের ব্যবহারে। এখানে সুতার ফাদারকে বলে বাবা, আপনি আমার সাথে অলরেডি অনেক রকমের খারাপ ব্যবহার করেছেন, তাই আপনার সাথে আমি কোনো রিলেশন রাখতে চাই না। ফাদারকে একটা জিনিস দেয়, বলে যে যদি টাইম থাকে তাহলে এটা শুনে নেবেন। তার ফাদার এটা শোনে, তখন সেটাতে শুনতে পায় যে আসলে মোমো তার নিজের মেয়ে নয়,
আর যে ওয়াইফ অর্থাৎ সুয়ের মাদারকে মেরেছে এখানে তার ওয়াইফ, এটা জেনে সে অত্যন্ত রেগে যায়। তার ওয়াইফ তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সুয়ের ফাদার কোনো কিছুই শোনে না, তাকে স্ল্যাপ মারে আর সমস্ত কিছুতে অবাক হয়ে যায়। দেখে সে একদম উল্টে যায়, যে সে বলে যে এই সমস্ত কিছু করেছে মাদার, আমার তো কোনো দোষ নেই, দয়া করে আমাকে বাড়ি থেকে তাড়াবেন না। তাদের দুজনকে বাড়ি থেকে বের করে দেয়। তাদের ফাদারকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই শোনে না। শেষ পর্যন্ত মোমো বলে যে আপনি যদি চান যাওকে আমি বিয়ে করব, তাহলে যাও আপনার কাছ থেকে টাকাটা চাইবে না। তার মা বলে যে তুমি এটা কিভাবে করতে পারো। সে বলে যে আপনি আমার মা হওয়া যোগ্য নন। এখানে তার মা তো অত্যন্ত শকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই কাহিনী শিফট হয়। ইয়াং এবং সু দুজনে মিলে একটা শপিং মলে আসে, একটা রিং এবং ওয়াচ কেনার জন্য এসেছে। এখানে মুসিবত এসে হাজির হয় যাও, এবং সেখানে মোমো এবং যাও তাদেরকে টিস মারতে থাকে, কারণ তারা একটা পার্টিতে যাবে, যেটা ইয়াং গ্রুপ অফ কোম্পানির প্রেসিডেন্ট ইয়াং এর পার্টি। আর তাতে জন্য প্রেসিডেন্ট ইয়াং এর জন্য একটা গিফট নিয়ে যেতে চায়, সেটা একটা ওয়াচ। তারা বলে যে প্রেসিডেন্ট ইয়াং একটা ম্যারিড মানুষ, তাই ওয়াচটাই তার কাছে বেস্ট হবে। তারা তো জানে না ইয়াং তার পাশেই দাঁড়িয়ে আছে। আসলে তারা বিশ্বাস করতেই পারছিল না যে এটা ইয়াং। এখানে আমরা দেখতে পাই সেই ওয়াচটা কেনার কথা বলা হয়। ইয়াং সেই ওয়াচটা কিনতে যায়, সে তার কার্ডটা বের করে দেয়। যখন সে শপকিপারটা সেটার কার্ডটার থেকে টাকাটা তুলে নেয় এবং ওয়াচটা তাকে দিয়ে দিতে থাকে, কিন্তু যাও বলে যে এই ওয়াচটা আমি কিনবো। তার কার্ডটা যখন দেয়, দেখে যে সেই শপকিপারটা বলে যে স্যার আপনার কার্ডে কাজ করছে না। তখন বেচারার হাওয়া টাইট হয়ে যায়, বলে যে মোমো তুমি তোমার কার্ডটা দাও। মোমোকে বলে যে ম্যাডামের আছে নামমাত্র, তাতে কোনো টাকাই নেই। এখানে তাদের এই কথাবার্তায় ইয়াং এবং সু দুজনে হাসতে থাকে। তারপর সেই ওয়াচটা নিয়ে দুজনে সেখান থেকে চলে যায়। আর যেহেতু লজ্জায় পড়ে গেছে, সে চার বসিয়ে দেয় মোমোকে, বলে যে তোমার অ্যাকাউন্টে সামান্য টাকাও থাকে না। তাকে নানা রকমভাবে বলি করলে মোমো বলে আমাদের দুজনকে অন্যরকম প্ল্যান করতে হবে, যাতে আমরা সু এবং তার হাজবেন্ডকে বলে করতে পারি। আমরা নেক্সট দেখতে পাই সু এবং ইয়াং এক জায়গায় বসে আছেন। সু ইয়াংকে বলে যে যাও, আমাদেরকে ইনভাইট করেছে, আমাদেরকে তো অবশ্যই যেতে হবে। ইয়াং বলে যে হ্যাঁ, আমাদের প্ল্যান মতোই কাজ হচ্ছে। এখানে আমরা দেখি যে প্রেসিডেন্ট ইয়াং এর ওয়েলকামের জন্য নানা রকমের আয়োজন করা হয়েছে, সবাই তার জন্য অপেক্ষা করছে। এখানে সুয়ের ফাদার বলে যে তোমরা বাইরে গিয়ে প্রেসিডেন্ট ইয়াং এবং তার ওয়াইফের জন্য দাঁড়িয়ে থাকো। তারা বাইরে দাঁড়িয়ে আছে তাদের ওয়েলকামের জন্য। তখন সেখানে আসে প্রেসিডেন্ট ইয়াং এবং সু, কিন্তু তাদেরকে দেখে বলে যে তোমরা কেন আবার এখানে এসে হাজির হয়েছ? আমাদের কাছে আজকে কিন্তু খুব ইম্পর্টেন্ট দিন, আর এই ইম্পর্টেন্ট দিনে কোনো রকমের অভিনয় কিন্তু আমরা শুনবো না। তোমরা জানো আজকে আমাদের এখানে প্রেসিডেন্ট ইয়াং এবং সেই সঙ্গে তার ওয়াইফ আসছে। এখানে ইয়াং বলে যে তোমরা যেটা বলছো তোমরা ভেবে দেখো, এটার জন্য পরে যেন রিগ্রেট না করতে হয়। তারপর ফোন লাগাই জাওয়ের ফাদারের কাছে। জাওয়ে বলে যে আপনার ছেলে আমাকে ভেতরে আসতে দিচ্ছে না, আমি কি এখান থেকে চলে যাব? তার ফাদার আসা মাত্র জাওকে বলে যে তোমার সাহস কি করে হয়, বলে চর বসিয়ে দেয় যে ইয়াং এবং তার ওয়াইফ বাইরে দাঁড়িয়ে আছে আর তুমি এখানে হাসছো। তারপরে সে আবার বলে যে এটা কি প্রেসিডেন্ট ইয়াং? তো তার ছেলেকে আবার সে চর মারে এবং বলে যে ইনি যদি প্রেসিডেন্ট ইয়াং না হয় তাহলে তুমি প্রেসিডেন্ট ইয়াং। বুঝতে পেরে যায় যাও বড় ভুল হয়েছে। সে তাদের কাছে ক্ষমা চাইলেও প্রেসিডেন্ট ইয়াং তাদের সাথে সমস্ত রকমের কোঅপারেট ক্যান্সেল করে দেয়, বলে যে তাদের সাথে কোনো ডিল করবে না, বলে চলে যেতে থাকে। এখানে সুয়ের ফাদার বলে যে তুমি আমার মেয়ে, তুমি আমার সাথে কি এরকম ব্যবহার করছো, এটা করতে পারো না। সু বলে যে আমি আপনার মেয়ে কবে থেকে, যখন আমার মা মারা যায় তারপর আপনি আমাকে অরফ্যানে রেখে এসেছেন, আমি সেখানেই বড় হয়েছি। আর আজকে আপনার আমার কথা মনে পড়লো, আপনার মেয়ে মোমো ছিল না, তার সত্ত্বেও আপনি কত কেয়ার করে তাকে বড় করেছেন। আপনার সাথে আমি কোনো রকম রিলেশন রাখতে চাই না, আপনার মতো একজন ফাদারের সাথে আমি কোনো রিলেশন রাখতে চাই না, বলে সেখান থেকে চলে যায়। আর আমাদের এই ড্রামার কাহিনীটা এখানে শেষ হয়ে যায়।